আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। মোবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি এবং তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে কথা বলবো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের উমাইয়া খেলাফত থেকে উমাইয়া শাসক আব্দুল মালিকের কৃতিত্ব সম্পর্কে। আমরা সবাই জানি যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহ উমাইয়া খেলাফতের স্থপতি বা প্রতিষ্ঠাতা। যদিও মুয়াবিয়া রাদিয়াল্লাহকে আমরা সবাই উমাইয়া খেলাফতের স্থপতি বা প্রতিষ্ঠাতা হিসেবে জানি, তদুপরি আব্দুল মালিককে উমাইয়া খেলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। এবং আমরা এটা লক্ষ্য করব যে শুধু ইসলামের ইতিহাস না, অন্য অন্য ইতিহাসের ক্ষেত্রেও প্রায় প্রতিটা বংশেরই একজন করে প্রতিষ্ঠাতা থাকেন, আবার অপর একজন ব্যক্তি থাকেন যিনি থাকেন প্রকৃত প্রতিষ্ঠাতা। তো বিভিন্ন কারণে মুয়াবিয়া এই বংশের প্রতিষ্ঠাতা হলেও বিভিন্ন কারণে আব্দুল মালিককেই এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলে গণ্য করা হয়। আমরা আজকে আলোচনার মাধ্যমে জানব যে কেন আব্দুল মালিককে উমাইয়া খেলাফতের বা উমাইয়া বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, সেই বিষয়গুলো। চলো এক এক করে জেনে নেওয়া যাক আব্দুল মালিকের কৃতিত্ব সমূহ। প্রথমে আমরা সংক্ষেপে জেনে নেব আব্দুল মালিকের পরিচয়। আব্দুল মালিকের বাবার নাম মারওয়ান। আব্দুল মালিক 23 হিজরিতে মদিনায় জন্মগ্রহণ করেন এবং উনি 685 খ্রিস্টাব্দে দামেস্কের খেলাফতে খলিফা হিসেবে অধিষ্ঠিত হন এবং 705 খ্রিস্টাব্দ পর্যন্ত উনি খেলাফতে অধিষ্ঠিত ছিলেন। ওনার খেলাফত কাল মোট 20 বছর। এই 20 বছরের খেলাফতে উনি উমাইয়া খেলাফতকে একটি অনন্য উচ্চতায়, একটি স্বকীয় মর্যাদা নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। এই জন্য ওনাকে বলা হয়ে থাকে উমাইয়া খেলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা। তো আব্দুল মালিক ক্ষমতায় আসার পরে ওনার সামনে বেশ কিছু বাধা বিপত্তি বা সমস্যা ছিল এবং উনি সেগুলি খুব দৃঢ়তার সাথে মোকাবেলা করেন এবং উমাইয়া খেলাফতকে একটি মজবুত ভিত্তির উপরে দাঁড় করাতে সক্ষম হন। তার সমস্যাগুলি কি ছিল? বিদ্রোহ দমন এবং রাজ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। 1 নম্বর সমস্যা ছিল বিদ্রোহ দমন এবং রাজ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। 2 নম্বর হলো সামরিক অভিযান পরিচালনা করার মাধ্যমে হারানো রাজ্যসমূহ বা হারানো এলাকাসমূহ পুনরুদ্ধার করা। আর 3 নম্বর ছিল শাসন ব্যবস্থার পুনর্বিন্যাস এবং উমাইয়া প্রভুত্বকে সুদৃঢ়করণ। তো এই 3টা সমস্যা ওনার সামনে ছিল এবং এগুলোকে উনি অত্যন্ত সাহসিকতার সাথে, দৃঢ়তার সাথে মোকাবেলা করেন এবং উমাইয়া খেলাফতকে একটি অত্যন্ত সুদৃঢ় বা মজবুত ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন, যার ফলে উমাইয়া খেলাফত মোটামুটি দীর্ঘদিন টিকে ছিল এবং ইতিহাসেও আব্দুল মালিক একটি স্থায়ী আসন করে নিতে সক্ষম হয়েছিলেন। উনি যে কাজগুলি করার মধ্য দিয়ে উমাইয়া খেলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতার মর্যাদা লাভ করেন, তার মধ্যে 1 নম্বর হলো আরবি ভাষাকে রাষ্ট্রীয় কাজে ব্যবহার করা তথা আরবদের জাতীয় ভাষা হিসাবে মর্যাদা দেওয়া। আরবি আরবদের ভাষা, কিন্তু আমরা জানি যে উমাইয়া খেলাফতের সময়ে ইসলামী সাম্রাজ্য বিশাল আকার বা আকৃতি ধারণ করে। তো সব জায়গাতে কিন্তু আরবি ভাষাটা বহুল প্রচলিত ছিল না। আব্দুল মালিক ক্ষমতায় আসার পরে উনি ঘোষণা দেন যে আরবি হবে তাদের জাতীয় ভাষা এবং সমগ্র দাপ্তরিক কাজে, সরকারি কাজে,
বা বিভিন্ন কাজে আরবি ভাষা ব্যবহৃত হবে। অর্থাৎ আব্দুল মালিক ক্ষমতায় আসার পরে উনি সমগ্র ইসলামী সাম্রাজ্যে আরবিকে বাধ্যতামূলক রাষ্ট্রীয় ভাষা হিসেবে ঘোষণা দেন এবং এই কাজটা করা খুবই সহজ ছিল না। উনি এর মাধ্যমে বিভিন্ন সরকারি দফতরে, বিভিন্ন সরকারি কাজে আরবিকে ব্যবহার করেন এবং আরবিটাকে বাধ্যতামূলক করেন। দ্বিতীয় যে কাজটা উনি করেন সেটা হলো আরবি ভাষার উন্নতি সাধন করা, আরবি বর্ণমালার উন্নতি সাধন করা। আরবি বর্ণমালায় আমরা দেখব যে অনেকগুলি হরফ আছে প্রায় একই রকম দেখতে। উনি সেই হরফগুলির মধ্যে নোক্তার ব্যবহার প্রচলন করেন এবং এই কাজে ওনাকে সহযোগিতা করেন ওনার একজন বিশ্বস্ত সহচর হাজ্জাজ বিন ইউসুফ। আরবি ভাষার এটা একটা বড় দুর্বলতা ছিল, কারণ এই হরফ বা নোক্তা না থাকার কারণে এটা অনেকের কাছেই দুর্বোধ্য ছিল এবং আরবি ভাষায় শুধুমাত্র ব্যঞ্জন বর্ণ থাকায়, স্বরবর্ণ না থাকায় এই ভাষাটা আয়ত্ত করা বা এই ভাষার মাধ্যমে মনোভাব প্রকাশ করা অথবা এটাকে লেখা বা পড়া এটা খুব দুরূহ কাজ ছিল। উনি সেখানে যেমন রাজা, আইন, গাইন, দাল, জাল এইসব আরবি বর্ণমালার মধ্যে, হরফের মধ্যে উনি নোক্তা বা চিহ্ন ব্যবহার করেন। এর ফলে এই ভাষাটা ব্যবহার করা অনেকটাই সহজ হয়ে ওঠে বা এটা মোটামুটি সার্বজনীন রূপ লাভ করে। তো এই কাজটা করার মধ্য দিয়ে উনি আরবি ভাষাকে সবার কাছে সহজ পাঠ্য করতে সক্ষম হয়েছিলেন, যাতে করে মানুষ আরবি সহজেই লিখতে, পড়তে বা বুঝতে পারে। শুধুমাত্র আরবের স্থায়ী বাসিন্দা যারা এই সংস্কার সাধনের পূর্বে তারাই এটাকে সহজভাবে পড়তে লিখতে পারত। অন্যত্র যারা বসবাস করতেন, আরবের অন্যান্য অঞ্চলের লোকেরা বা বাইরের লোকেরা এটা সহজে পড়তে পারতেন না। তো আব্দুল মালিক এই কাজটা করে আরবি ভাষাকে প্রথমত হলো আরবিকে সরকারি দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহার করেন, আর দ্বিতীয়ত আরবি বর্ণমালার সংস্কার সাধনের মাধ্যমে আরবিকে সহজপাঠ্য করতে উদ্যোগ গ্রহণ করেন। আব্দুল মালিকের আরেকটি কৃতিত্ব হলো জাতীয় টাকশাল স্থাপন করা এবং আরবীয় মুদ্রা প্রচলন করা। তো একটি রাষ্ট্রের বা একটি সরকারের সার্বভৌমত্বের প্রতীক হলো মুদ্রা। আব্দুল মালিক ক্ষমতায় আসার আগ পর্যন্ত আরবীয়দের নিজস্ব কোনো মুদ্রা ছিল না। তারা মিশরীয়, হিমারীয় বিভিন্ন দেশের মুদ্রা ব্যবহার করত এবং এই বিভিন্ন দেশের মুদ্রা ব্যবহার করার কারণে বা এইসব মুদ্রার মানের তারতম্যের কারণে লেনদেনে বা বিনিময়ে সমস্যা সৃষ্টি হতো। আব্দুল মালিক প্রথম চিন্তা করলেন যে একটি বিশুদ্ধ আরবীয় মুদ্রা প্রচলন করা দরকার এবং সেই চিন্তার থেকে উনি 695 খ্রিস্টাব্দে কুফায় একটি জাতীয় টাকশাল স্থাপন করেন এবং সেখান থেকে অভিন্ন মূল্যমানের 3 ধরনের মুদ্রা প্রচলন করেন: স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা এবং তাম্র মুদ্রা। স্বর্ণ মুদ্রাকে বলা হতো দিনার, রৌপ্য মুদ্রা দিরহাম এবং তাম্র মুদ্রা হলো ফালুস। স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রার মানের পার্থক্য ছিল 10 ভাগের 1 ভাগ। তো এইভাবে উনি একই আকৃতির, একই ওজনের নির্দিষ্ট পরিমাপের আরবীয় মুদ্রা প্রচলন করেন এবং সেখানে মুদ্রার এক পিঠে মুদ্রার মান লেখা থাকতো, অপর পিঠে কুল হু আল্লাহু আহাদ এই বাক্যটি লেখা থাকতো। তো এভাবে মুদ্রা প্রচলনের মাধ্যমে উনি ওনার সার্বভৌমত্বের পরিচয় দিয়েছিলেন এবং ওনার কিছুকাল পরে হাজ্জাজ বিন ইউসুফ আরও একটি টাকশাল স্থাপন করেন এবং সেখান থেকেও এরকম মুদ্রা প্রচলনের ব্যবস্থা গ্রহণ করা হয়। তো যেহেতু আমরা দেখতে পাই যে আরবের ইতিহাসে আব্দুল মালিকের পূর্বে আর কেউই মুদ্রা প্রচলন করেন নাই, তো সেই জন্য এটাকে বা আব্দুল মালিককে এই কাজের জন্য অগ্রপথিক বলে বিবেচনা করা যায়। এটাও তার উদ্ভাবনী শক্তি বা ওনার
সার্বভৌমত্বের প্রতীক হিসেবে পরিচিত। আব্দুল মালিকের আরেকটি কৃতিত্ব হলো ডাক বিভাগের উন্নতি সাধন করা। উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠাতা মুয়াবিয়ার সময়ে আরবে ঘোড়ার মাধ্যমে ডাক ব্যবস্থা প্রচলন করা হয়, কিন্তু আব্দুল মালিক ক্ষমতায় এসে সেই ডাক ব্যবস্থার আরো উৎকর্ষ সাধন করেন। উনি সমগ্র সাম্রাজ্যে ঘোড়ার মাধ্যমে ডাকের প্রচলনকে আরো সহজতর করেন, বিভিন্ন জায়গায় বিশ্রামখানা স্থাপন করেন এবং শুধুমাত্র ডাক আদান প্রদানের জন্য এই বিভাগকে সীমাবদ্ধ না রেখে এই বিভাগকে আরো অন্য কাজে নিযুক্ত করেন। তার মধ্যে অন্যতম কাজ হলো গোয়েন্দাগিরির কাজ। এই বিভাগের যারা কর্মরত ছিলেন তারা ডাক পরিবহনের পাশাপাশি সরকারি কর্মচারী তথা রাষ্ট্রের সমস্ত বিষয়ে গুপ্তচর বৃত্তি করতেন, গোপনে খোঁজখবর রাখতেন এবং সেই খোঁজখবর বা সংবাদগুলি খলিফার কাছে পৌঁছে দিতেন। দ্বিতীয়ত, সরকারি কর্মচারীদের বদলির ক্ষেত্রেও এই ডাক বিভাগ যথেষ্ট ভূমিকা রাখত এবং তাদেরকে যথাস্থানে ডাক বিভাগের ঘোড়া বা গাড়ির মাধ্যমে পৌঁছে দিতেন। এই বিভাগের যিনি প্রধান ওনাকে বলা হতো সাহিবুল বারিদ বা ডাক বিভাগের প্রধান। তো ডাক বিভাগের উৎকর্ষ সাধনও আব্দুল মালিকের শাসনামলে একটি বিরাট কৃতিত্ব বলে বিবেচিত হয়ে আছে। রাজস্ব সংস্কারের ক্ষেত্রেও আব্দুল মালিক ব্যাপক বৈপ্লবিক পরিবর্তন বা সংস্কার সাধন করেন। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে যে আব্দুল মালিকের সময়ে রাজস্ব আয়ের পরিমাণ অনেকাংশে কমে গিয়েছিল। আব্দুল মালিক তার পরামর্শক হাজ্জাজ বিন ইউসুফ সহ অন্য যারা আছেন ওনাদের পরামর্শে রাজস্ব ক্ষেত্রে বেশ কিছু অভিনব পদ্ধতি আনয়ন করেন এবং সেগুলির মাধ্যমে ওনার রাজস্ব ব্যবস্থাকে সচল রাখতে সক্ষম হন। তার মধ্যে এক নম্বর হলো ইসলাম ধর্ম গ্রহণ করলেও নবদীক্ষিত মুসলমানদেরকে ভূমিকর বা খারাজ দিতে হবে। খারাজটা মূলত ছিল অমুসলমান নাগরিকদের জন্য, কিন্তু ব্যাপক হারে অমুসলমান নাগরিকরা ইসলাম গ্রহণ করার ফলে ভূমিকর যেটা ছিল রাষ্ট্রের একটা অন্যতম আয়ের উৎস সেটা কমে যাওয়ায় আব্দুল মালিক এই সিদ্ধান্ত গ্রহণ করেন যে নবদীক্ষিত মুসলমানদেরকেও এখন থেকে ভূমিকর দিতে হবে। দ্বিতীয়ত, যে সকল নবদীক্ষিত মুসলমান গ্রাম ছেড়ে শহরে চলে এসেছেন তাদেরকে শহর থেকে গ্রামে ফিরে যেতে হবে এবং চাষবাস বা ইত্যাদি কাজকর্ম করতে হবে। ভূমিকর যাতে হ্রাস না পায় সেই জন্য মুসলমানদের দ্বারা মাওয়ালিদের জমি ক্রয় করা উনি নিষিদ্ধ করেন। অর্থাৎ মাওয়ালি যারা নবদীক্ষিত মুসলমান আছেন বা অনারব মুসলমান আছেন তাদের জমি যদি মুসলমানরা ক্রয় করে ফেলেন তাহলে তাদের আওতায় চলে আসলে সেটা ভূমিকরের আওতা থেকে মুক্ত হবে। সেই জন্য আব্দুল মালিক এই সিদ্ধান্ত গ্রহণ করেন যে মাওয়ালিদের কাছ থেকে মুসলমানরা বা আরবের লোকেরা কোনো জমি কিনতে পারবে না। এভাবে উনি ভূমিকর বৃদ্ধি করার প্রচেষ্টা অব্যাহত রাখেন। এছাড়া আব্দুল মালিক যেসব অনাবাদি বা যেসব জমিতে ফসল কম হতো, পতিত জমি ছিল, সেগুলোকে 3 বছরের জন্য কৃষকদেরকে বিনা খাজনায় বন্দোবস্ত দিয়ে দেন যে 3 বছর তোমরা কোনো কর বা খাজনা দিতে হবে না, চাষবাস করবা। 3 বছর পরে অর্থাৎ 4র্থ বছর থেকে ফসলের উৎপাদনের তারতম্য অনুযায়ী কোথাও 50%, কোথাও 25%, এইভাবে মানে ফসলের উৎপাদন অনুযায়ী উনি কর ধার্য করেন। তো এইভাবে উনি ওনার রাজস্ব করটা বা ভূমিকরকে চালু রাখতে সক্ষম হয়েছিলেন। স্থাপত্য শিল্পের ক্ষেত্রে আলোচনা করলেও আমরা দেখব যে আব্দুল মালিক স্থাপত্য শিল্পের ক্ষেত্রে যথেষ্ট অনুরাগী ছিলেন। ওনার স্থাপত্য অনুরাগের সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় ডোম অব দ্য রক অথবা পাথরের গম্বুজ, যেটা অষ্টকোণাকৃতির জেরুজালেমে, যেখানে হযরত মুসা ইসলাম যে পাথরের পা রেখে মেরাজে গমন করেছিলেন সেই পাথরকে স্মরণীয় করে রাখার জন্য উনি সেখানে একটা অত্যন্ত সুন্দর মনোরম অষ্টকোণাকৃতির গম্বুজ বা সৌধ স্থাপন করেন এবং এর পাশে উনি একটি
আল আকসা মসজিদ তৈরি করেন, ওয়াসিয়াত শহর তৈরি করেন। তো যাই হোক, যদিও এটাকে আপাত দৃষ্টিকোণ থেকে ধর্মীয় উদ্দেশ্যে স্থাপন করা হয়েছিল বলে মনে করা হয়, প্রকৃতপক্ষে এটার উদ্দেশ্য ছিল রাজনৈতিক। তো যাই হোক, আব্দুল মালিক সেখানেও অত্যন্ত সুন্দর একটি মনোরম অষ্টকোণাকৃতির প্রাসাদ বা গম্বুজ তৈরি করেন, যেটাকে ডোম অব দ্য রক নামে আখ্যায়িত করা হয়। তো এইভাবে আমরা দেখব যে আব্দুল মালিকের এই 20 বছর শাসনকালে উনি অসংখ্য সংস্কার সাধন করে গিয়েছেন, যার ফলে উনি ইসলামের ইতিহাসে বা উমাইয়া খেলাফতের ইতিহাসে প্রকৃত প্রতিষ্ঠাতা বলে আখ্যায়িত হয়ে আছেন। এছাড়া ওনাকে রাজেন্দ্র বলা হয়, ইংরেজিতে বলা হয় ফাদার অফ কিংস, আরবিতে বাংলায় বলা হচ্ছে রাজেন্দ্র। আব্দুল মালিকই একজন অত্যন্ত বিরল প্রতিভার অধিকারী একজন শাসক, যার 4 পুত্র পরবর্তীকালে শাসক হয়েছিলেন। এরকম নজির ইতিহাসে খুব কমই দেখা যায়। তো আব্দুল মালিকের 4 পুত্র পরপর শাসক হয়েছিলেন এবং এই জন্য ওনাকে ইসলামের ইতিহাসে রাজেন্দ্র বা রাজাদের পিতা বলে আখ্যায়িত করা হয়। সবশেষে আমরা যদি ওনার চরিত্র এবং কৃতিত্বের দিকে তাকাই, তাহলে দেখব যে আব্দুল মালিক প্রথম জীবনে একজন অত্যন্ত ধার্মিক, ন্যায়পরায়ণ, ধর্মপরায়ণ, সাদাসিধা মানুষ ছিলেন এবং উনি খলিফা হওয়ার পরে, খেলাফতে আসার পরে ওনার সেই চরিত্র অনেকাংশেই পরিবর্তন হয়ে গিয়েছিল। তো এই প্রসঙ্গে ঐতিহাসিকদের মধ্যে মতভিন্নতা লক্ষ্য করা যায়। অনেকেই বলেছেন যে উনি ওনার খেলাফত রক্ষার্থে, ওনার শাসন ক্ষমতা রক্ষার্থে এই ধরনের উদ্যোগ গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন। উনি ওনার খেলাফতের জন্য যা করা দরকার উনি সেটা করেছিলেন। এটা স্বাভাবিকভাবেই হতে পারে যে উনি খেলাফতকে শত্রুমুক্ত রাখার জন্য, বিপদমুক্ত রাখার জন্য অনেক লোককে হত্যা করেছেন, ঠান্ডা মাথায় খুন করেছেন। আবার আমরা যদি ওনার চরিত্রের অন্য দিক পর্যালোচনা করি, তাহলে দেখব যে উনি একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন, কোমল হৃদয়ের লোক ছিলেন। অর্থাৎ ওনার মধ্যে কোমল কঠোর দুইটার সংমিশ্রণ লক্ষ্য করা যায়। তো যাই হোক, একজন খলিফা ওনার খেলাফত রক্ষা করতে চাইবেন, ওনার ক্ষমতা টিকিয়ে রাখতে চাইবেন, এটাই খুব স্বাভাবিক। তো এটা করতে গিয়ে উনি হয়তো কোনো ক্ষেত্রে নিষ্ঠুরতার আশ্রয় নিয়েছেন। এটা ইতিহাসে বিরল ঘটনা না। তাছাড়া ওনার সমসাময়িক যেসব শাসক ছিলেন ফ্রান্সে বা অন্য জায়গায়, তো সেখানেও আমরা দেখব যে উনি তাদের তুলনায় খারাপ ছিলেন না। মোট কথা, উমাইয়া খেলাফতকে সুদৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করার জন্য উনি এই পদক্ষেপগুলি গ্রহণ করেছিলেন এবং এই সব কারণেই ওনাকে এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলে আখ্যায়িত করা হয়। ওনার দ্বিতীয় পরিচয় হলো রাজেন্দ্র বা ফাদার অফ কিংস। তো আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।